মানুষ আমার সাথে সেলফি তুলতে ভয় পেত। 18-র পরে চান্স দিচ্ছে, এটাই তো তোমার থ্যাংক ইউ বলা উচিত। আমার একটা পরিস্থিতির কারণে তো আমার শিল্পী সত্তা অথবা আমার অভিনয়ের মান তো আর কমে যায়নি। আপনি এখন পর্যন্ত কতজনের কাছে পেমেন্ট পাবেন? এভাবে তো আসলে একজন আর্টিস্ট প্রফেশনালি বেঁচে থাকতে পারে না। সবাইকে স্বাগত সময়ের গল্পের আজকের বিনোদন আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া এবং আমরা আজকে আড্ডা দিতে এসেছি এমন একজন অভিনেত্রীর সাথে যিনি একই সাথে মঞ্চ এবং টিভির পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন। আমাদের সাথে আছেন অভিনেত্রী নওশাবা। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তো ব্যস্ত সময় যাচ্ছে, মাত্রই কণ্ঠনালীতে সূর্য মঞ্চের একটি নাটক আপনি শেষ করলেন, সেটি নিয়ে কথা বলবো। কবে থেকে নাটকটির সাথে আপনি ইনভলভ হয়েছেন? রিহার্সেলে তো অনেকটা সময় লাগে, সেই গল্পটা যদি একটু বলেন। কণ্ঠনালী সূর্য হচ্ছে তীরন্দাজের, এইটা হচ্ছে 49তম, বাট আমি মাত্র জয়েন করেছি কিছুদিন। এটা আমার দ্বিতীয় শো। আমরা খুবই অল্প সময় পেয়েছি। থিয়েটারে গল্প শুনলাম, এবার একটু সিরিজের গল্প শুনি। 2 শ এসেছে আপনার, মিষ্টি কিছু। আপনি প্রথম শতেও আপনি ছিলেন, দ্বিতীয় শতেও আপনি আছেন। তো নুহাস হুমায়ুনের সাথে কাজের অভিজ্ঞতাটা একটু শুনবো। ওর সাথে কাজের অভিজ্ঞতাটা না একদমই ইন ওয়ান সেন্স তোমার কাছে মনে হবে যে তুমি একটা সাইলেন্ট মানুষের সাথে আছো যে কিনা শুধুই তোমাকে অবজার্ভ করছে। ও প্রয়োজন ব্যতীত কথা বলে না এবং আর্টিস্টকে সে এমন একটা ফ্রিডমের জায়গায় নিয়ে যায়, এমন একটা স্পেসের মধ্যে সে নিয়ে যায় যে তুমি নিজেই ওন করা শুরু করো যে এই নাটকটি অথবা এই সিনেমাটি, এই চরিত্রটি তোমার। এটা ওর একটা দারুণ গুণ এবং ওর পর্যবেক্ষণ ক্ষমতাটা অসাধারণ। আমি যখন ওর সাথে প্রথম কাজ করেছি, খুব স্বাভাবিকভাবে আমার মাথার মধ্যে ছিল যে নুহাস, আমি ওর কথা বুঝতে পারবো কিনা অথবা আমি আমার কথা ওকে বোঝাতে পারবো কিনা, কিন্তু আমাদের দুজনের কমিউনিকেশন করতে আমার মনে হয় না সবচেয়ে বেশি যে কাজ করেছে সেটা হচ্ছে আমাদের দুজনেরই ভীষণ নিস্তব্ধতায় ভরা। আমি একটু সাইলেন্স পছন্দ করি, সেও সাইলেন্স পছন্দ করে এবং আমার যে চরিত্রটা সেটার মধ্যেও প্রচুর সাইলেন্সের খেলা, মানে প্রচুর নিস্তব্ধতা। আপনাকে অনেক কিছু সাবটেক্সটে বুঝে নিতে হবে। তো খুব কম ডিরেক্টর আছে এবং ও ভীষণ ম্যাচিউরড। খুব কম ডিরেক্টর আছে যারা কিনা সাবটেক্সট নিয়ে কাজ করে। তো এটা আমার কাছে ভীষণ আনন্দের এবং আমি অনেক কিছু শিখি ওর কাছ থেকে কাজ করতে গেলে। এই যে শয়ের সাথে আপনার সম্পৃক্ততা, শয়ের সাথে, শয়ের টিমের সাথে আপনার ইনভলভ হওয়া এবং স্ক্রিপ্টটা নিয়ে আপনার যে জার্নিটা, সেইটা শুনবো যে আপনার কাছে আসলে কি? আমার কাছে একেবারেই এমন একটা পৃথিবী অথবা এমন একটা জগৎ যেখানে মানে এখানে না আমি মানে ধরো আধ্যাত্মবাদ, আমাদের দেশীয় ফোক, প্রেম ভালোবাসার সম্পর্ক, কিন্তু সেটাকে এমন একটা আঙ্গিকে প্রকাশ করা, এটাকে তুমি শুধুই ভৌতিক কিছু বলতে পারবে না। তুমি শুধু, কারণ ও সমাজের জার্নি, হ্যাঁ, এবং সমাজের এমন কিছু বিষয়কে সে এমনভাবে উপস্থাপন করে যে তুমি একটা গা রিড়ে ফিলিংও পাবে, আবার তুমি যখন চোখ বন্ধ করে ভাববে তুমি মানে বুঝতে পারবে যে মানে নুহাস তোমাকে এমন কিছু একটা বলে দিয়ে গেছে যেটা তুমি অনেক দিন মনে রাখবে। প্রথম শ এবং দ্বিতীয় শ দুইটা নিয়েই শুটিং সেটের এমন কোনো কিছু হয়েছে যেটা খুব মেমোরেবল হবে? আমার কাছে খুব ইমোশনাল একটা জার্নি, কারণ আমার বাবার মৃত্যুর পরপরই আমি মানে একেবারেই পরপর যেটাকে বলে, মানে বলতে পারো 1 সপ্তাহের মধ্যে আমি শুটিংয়ে গিয়েছিলাম শয়ের। সো আমার বাবার মৃত্যু এবং ওই সময় আমি যে ধরনের একটা মনস্তাত্ত্বিক জায়গায় ছিলাম সেইটা আমি বারবার ভাবছিলাম যে আমি আদৌ চঞ্চল চৌধুরী, আফজাল আঙ্কেল, এত বড় বড় অভিনেতা, আমি কি আসলেই পারবো কিনা। এবং নুহাস কিন্তু কম্প্রোমাইজ করতে জানে না, মানে ওর কাজের ব্যাপারে ওর যতক্ষণ না মনে হবে ততক্ষণ আপনি মানে ব্যাপারটা এরকম কখনো হবে না যে ওর পছন্দ হয়নি ও বলেছে ওকে। সো আমি ভীষণ ভয়ে ছিলাম যে, কারণ আমি খুব ইমোশনালি ছিলাম, আমি কি হুট করে কেঁদে ফেলি কিনা, ডায়লগ মনে রাখতে পারবো কিনা, আমি ঠিক করে ডেলিভারি দিতে পারছি কিনা। বাট উল্টো আমার ওই মনস্তাত্ত্বিক অবস্থানটা, আমার বাবার অনুপস্থিতিটাই আমাকে ভীষণভাবে হেল্প করেছে নুহাসের ভেতরের সাবটেক্সট বোঝার জন্য। এবং এখানেও আমি আফজাল আঙ্কেলের সাথে স্ক্রিন শেয়ার করেছি, মানে হি ইজ এ ইনস্টিটিউট,
মানে উনি যেমন মানে সবচেয়ে বড় কথা অভিনেতার তুলনায় আমার ওনাকে ওনার দর্শন, ওনার বোধ, উনি যেভাবে সমাজকে দেখেন, শিল্পকে দেখেন, মানুষকে যেভাবে দেখেন, সেইটা আমি শুটিং সেটে আমার ভীষণ ভালো লেগেছে। আর নুহাস তো আছে, পুরো টিমটাই ভীষণ, তো ইটস এ স্পিরিচুয়াল জার্নি ফর মি, অ্যাবসলিউটলি। মঞ্চে এবং ক্যামেরার সামনে দুই জায়গাতে একই সাথে কাজ করছেন, তো অ্যাট এ টাইম যদি আপনার কাছে মঞ্চ নাটক এবং টিভি নাটক বা সিরিজের ওটিটির কোনো একটা কাজ যদি আসে, তাহলে আপনি কোনটাকে বেশি প্রায়োরিটি দেবেন? অলরেডি আমি কণ্ঠনালীর সূর্যের জন্য অনেকগুলো কাজ ছেড়েছি, এবং এইটা করে যেটা খুব বড় একটা ব্যাপার তা নয়, কারণ যখন আপনি কমিটমেন্ট করেন তখন আপনি কমিটমেন্টই করেন। আর থিয়েটারের বিষয়টাই সেটা, যেমন ধরেন এখানে কোনো অর্থ নেই, কিন্তু এটা হচ্ছে কমিটমেন্ট। একজন আর্টিস্টের তার শিল্পের প্রতি কমিটমেন্ট, তার দলের প্রতি কমিটমেন্ট। মানে আমাদের সকলেরই অবশ্যই বাইরের কাজ করলে এক ধরনের আমাদের তো দুস্থ শিল্পীর একটা বিষয় আছেই। তো সেই ক্ষেত্রে আমি আসলে অপেক্ষা করছি, মানে আমার এক ধরনের নিজে থেকে আমার আন্দোলনের মতো যে আমরা কবে মানে থিয়েটারটাকে প্রফেশনালি নিতে পারবো। থিয়েটারটা এখনও কেন ওইরকমই একটা বিষয় রয়ে গেল যে আচ্ছা থিয়েটার যারা করে তাদের আসলে চালচুলো থাকে না। তো সেই জায়গাটা থেকেও আমরা চাই যে এটা আমার সকলের কাছে নিবেদন থাকবে যে আমরা আসলে থিয়েটারটা করেও যাতে ভালো মতো খেয়ে পরে বাঁচতে পারি, আবার ঠিক তেমনি আমরা যাতে ওটিটি করেও খেয়ে পরে বাঁচতে পারি। সো দুটো ব্যালেন্স করাটা ইজ ভেরি ডিফিকাল্ট, টু বি ফ্র্যাঙ্ক, কারণ একটাতে অর্থ আছে, অনেক আপনার দিন শেষে আপনাকে চলতে হয়, আবার আরেকটাতে আত্মার শান্তিও আছে। সো এই দুটাকে ব্যালেন্স করার জন্য আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা যাতে না আসে যে যখন আমি থিয়েটারটা করবো, যাতে আমি থিয়েটারটা করে এতটুকু জানি যে আমার মনে এরকম না হয় যে আয় হায় আমি তো নেক্সট মান্থে চলবো কী করে জানি না। সো এইটা নিউ জেনারেশনের জন্য আমি বারবার চাইবো যে প্রফেশনালি থিয়েটারটা শুরু হোক এবং প্রফেশনালিজম যাতে আমাদের মিডিয়াতে ভালো মতো পাকাপোক্ত হোক, দুস্থ শিল্পী আর চাই না। টিভি আর মঞ্চের পার্থক্যটা করতে গিয়ে দেখা যায় যে নিজের যে কথাটা হয়তোবা তারা এক্সপ্রেস করতে চান না, বলতে চান না, কিন্তু আপনি খুব সুন্দরভাবে বলেছেন। 2024 আপনাকে কি দিয়েছে, কি দেয়নি, কি নিয়ে গেছে আপনার কাছ থেকে? আমি মানে কিছু নিয়ে গেছে এটা আসলে ওদিকেই লক্ষ্যই করি না। আমি সবসময় বারবার বলি যে আমি গ্লাসের অর্ধেকটুকু ভরা তো দেখি, আবার নিজে একটা জগ রেডি রাখি যে পুরোটা ভরে দেওয়ার জন্য। সো বিকজ আপনার যেটা প্রাপ্য সেটা আপনাকে আপনার খোদা বলেন, সেটা আপনার প্রকৃতি বলেন, আপনি পাবেনই। সো আমি আসলে আক্ষেপের দলে একেবারেই নাই যে কিছু নিয়ে গেছে। কিছু যদি নিয়েও থাকে সেটা আমাকে কিছু শেখানোর জন্যই জীবন আমার কাছ থেকে নিয়ে গেছে। সো আমি খুবই গ্রেটফুল যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, তোমার সামনে আমি বসে আছি, আমার একটা সুন্দর ফুটফুটে সন্তান আছে, দর্শক আমার হয়তো বা খুব সীমিত দর্শক, বাট আমি ভেরি হ্যাপি যে তারা আমার দর্শক, তারা আমাকে ভীষণ ভালোবাসে, সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি তো এখন জীবনটাকে নতুনভাবে দেখছি জুলাই আগস্টের পরে। এতদিন তো অনেক ধরনের রেস্ট্রিকশনস ছিল, রেস্ট্রিকশনগুলো ছিল সেটাতে, কিন্তু আমি বলতে চাই না যে আমি থেমে থেকেছি। আমি আমার নিজেকে তৈরি করেছি, আমি থিয়েটারে মনোযোগী হয়েছি, আমি পাপেটে মনোযোগী হয়েছি, আমি প্রচুর সিনেমা দেখেছি, চেষ্টা করেছি ভালো ভালো বই পড়ার, মেয়েকে সময় দিতে পেরেছি। সো ওই সময়টা নিয়েও আক্ষেপ করতে চাই না, এখনও ওয়েট করছি যে কবে ভালো ভালো কাজ করব, কারণ একটা করেছি ধরো আজকে 8 মাস হতে যাচ্ছে, বাট এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো কাজ করতে পারি না। সো এটা নিয়েও আমি বলতে চাই যে থিয়েটার আর্টিস্টদেরকে একটু কাজের সুযোগ দেওয়া। আমরা যে একদম গুটি কয়েক আর্টিস্ট নিয়েই কাজ করব, কারো একটা কাজ আসলে তারপর আরেকটা কাজ হবে, তাহলে এইভাবে তো আসলে একজন আর্টিস্ট প্রফেশনালি বেঁচে থাকতে পারে না। সো আমার খুবই চাওয়া হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি যাতে একটু প্রফেশনালি ভাবে, তারা যাতে ভাবে যে আমরা যেমন সব কিছু ঢাকা কেন্দ্রিক, অথবা আমাদের কেমন জানি সব কিছু একটু গ্রুপিং, সেটা না করে যে চরিত্রটা প্রাপ্য সেটা আপনি অডিশনের মাধ্যমে নেন। কারণ আমাদের এত আর্টিস্ট পুরো বাংলাদেশ জুড়ে, আমি যেহেতু টুগেদার উইকেন্ডের কারণে আমার যে দল, সেটার কারণে আমি প্রচুর বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেছি, এত ট্যালেন্ট আছে আমাদের,
কিন্তু আমরা কিন্তু তাদেরকে স্ক্রিনেও দেখি না, তাদের আমরা মঞ্চেও সেরকমভাবে দেখি না। নেটিজেনদের অনেকেই বিভিন্ন সময় দেখেছি আমি, সোশ্যাল মিডিয়াতে অনেকভাবে কথা বলেছেন যে ঘুরে ফিরে সিরিজে হোক বা টিভির পর্দায় হোক আমরা ঘুরে ফিরে কয়েকটা মুখে দেখছি, অথচ আমাদের অনেক তারকা আছেন, তারা কেন আসছেন? মানে তারকা না হলে শিল্পী আছে প্রচুর, আছেন, এবং হ্যাঁ। আমার কথা হচ্ছে এক্সপ্লোরেশনটা খুব জরুরি, এই প্রসেসটা খুব জরুরি। আরেকটা জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে যে আর্টিস্টের পেমেন্টটা ক্লিয়ার করা। এইটা খুব ভীষণ জরুরি যে আমরা শুধুমাত্র স্টারদের টাকাটা দিয়ে দেওয়ার পরে বাকি আর্টিস্টদের পেমেন্টে দিতে ভুলেই গেলাম। সো এইটা আসলে আরেকটু প্রফেশনালি আমি আশা করব যে নতুন বছরে, কারণ দিন শেষে ওই বারবার বলছি যে দুস্থ শিল্পী, আমাদের অনেক অনেক শিল্পী আছেন যারা চিকিৎসার অভাবে চলে গেছেন অথবা মানসিক বিষাদে চলে গেছেন। এটা তো আসলে হতে পারে না। এটার কারণটা কি? অথবা তারা বিপথে চলে গেছেন, তারা অ্যাডিকশনে চলে গেছেন, এটার কারণটা কি? কারণ প্রথম কথা হচ্ছে তারা তাদের আর্টের চর্চাটা করতে পারেন না, অথবা চর্চা করলেও তারা যে টাকাটা পান সেটা দিয়ে তারা চলতে পারেন না। সো এই বিষয়গুলো নিয়ে কথা বলাটা খুব জরুরি, এই বিষয়টা নিয়ে বারবার কথা বলা জরুরি, এবং এটা যতখানি প্রফেশনালি করা যায়, সেটা থিয়েটারের ক্ষেত্রে হোক, সেটা ওটিটির ক্ষেত্রে হোক, সেটা সিনেমার ক্ষেত্রে হোক, এটাই আমি চাইবো এবং আমি ভীষণ আশাবাদী। এই যে একটু আগে বলছিলেন পেমেন্টের ক্লিয়ার করার ব্যাপারটা, আপনি এখন পর্যন্ত কতজনের কাছে পেমেন্ট পাবেন? না, আমি নাম জানতে চাইছি না যে কার কার কাছে পাবেন, আমি জাস্ট সংখ্যাটা জানতে চাইছি যে এতগুলো পেমেন্ট আমার আটকে আছে। অনেক, কারণ এই ধরো এই বিগত 18-র পর থেকে তো আরও বেশি, মানে ব্যাপারটা এরকম ছিল যে আরে তোমাকে চান্স দিচ্ছি, 18-র পরে চান্স দিচ্ছি, এটাই তো তোমার থ্যাংক ইউ বলা উচিত। এখন আমি বারবার বলেছি যে আমাকে যদি কাস্টিং করেন প্লিজ আমাকে আমার যোগ্যতা নিয়ে কাস্টিং করবেন, আমি কারো করুণার প্রার্থী নই, এবং কোনো শিল্পী কারো কোনো করুণার প্রার্থী নয় যে আহারে ওর কাজ নাই অথবা আহারে ওর এখন খুব খারাপ অবস্থা, ওকে কাজ দিচ্ছি না, সেটা তো দরকার নেই। সেটা কেন হবে? আমাদের ইন্ডাস্ট্রিতে এত বেশি পরিমাণ কাজ থাকা দরকার যাতে প্রত্যেকটা মানুষ অ্যাটলিস্ট ভালো থাকতে পারে, সে তার সন্তানকে নিয়ে যাতে একটু বেঁচে থাকতে পারে এবং মাথা উঁচু করে বাঁচতে পারে। আমাদের দেশে তো শিল্পীদেরকে বাসা ভাড়া দেওয়া হয় না, ব্যাংকে লোন দেওয়া হয় না, কেন সেটা? অথবা আমরা শিল্পী শুনলেই ও আচ্ছা আরে বাংলাদেশের নায়িকা, অথবা ও বাংলাদেশের শিল্পী, এরা আবার কি কতটুকুই বা জানে। সো সেটা জানতে চাইলে থিয়েটার দেখতে আসেন, দেখেন যে আসলেই যে অনেক ভালো ভালো পরিবারের ছেলেমেয়েরা এবং শিক্ষিত ছেলেমেয়েরা কি দারুণ দারুণ থিয়েটার করে। সো এটা তো জানতে হবে। সো এটা আমাদের যেমন দায়িত্ব দর্শকের কাছে পৌঁছানো, মিডিয়ার দায়িত্ব দর্শকদেরকে উদ্বুদ্ধ করা, এবং দর্শকদেরও একটু দায়িত্ব হচ্ছে নিজ থেকে জানা, মানে অবশ্যই আমরা সমালোচনা নেব, কিন্তু এটাও জানা দরকার যে কেন আমরা পিছিয়ে আছি, আমরা কি আদৌ পিছিয়ে আছি নাকি আমাদের সুযোগটা হয় না। প্রশাসনিকভাবেই আমি বলবো নানা সময়। তো আপনার ক্যারিয়ারে সবচেয়ে বেশি বাধা কোনগুলো? সেগুলো ওই যে যেটা তুমি বললে, প্রশাসনিক বাধাটাই সবচেয়ে বেশি, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মানুষের মন। হ্যাঁ, কারণ ধরো একটা সময় প্রশাসনের ব্যাপারটা অতবার মানে মিলিয়ে গেলেও মানুষের মনে মনে বিষয়টা বেশি ছিল। ভয় এমন একটা জিনিস, তুমি যদি এটাকে বড় করতে চাও তাহলে বড় করতেই পারো। স্পেশালি ধরো মানুষ আমার সাথে সেলফি তুলতে ভয় পেত, আমি কোনো অনুষ্ঠানে গেলে আমার পাশে দাঁড়াতো পর্যন্ত না, আমাকে দেখলে তারা অচেনা হয়ে যেত। তো ইভেন ফেসবুকে তারা আমাকে সবাই ব্লক করা শুরু করলো। তো এই বিষয়গুলো যে শুধুমাত্র মিডিয়াতে হয়েছে তা নয়, এটা পরিবারের ক্ষেত্রেও তাই হয়েছে। পরিবারও মানে আমার পরিবারও ভয় পেত অনেকে যে আল্লাহ ওর সাথে মনে হয় থাকলে, ও আমার বোন অথবা ও আমার কাজিন অথবা ও আমার বান্ধবী অথবা ও আমার বন্ধু অথবা ও আমার সহশিল্পী, এটা দেখলে হয়তো বা আমার কাজে অসুবিধা হবে অথবা। সো আমি এটাকে মোটেও প্রথম দিকে কষ্ট পেতাম, পরে আমি আর কষ্ট পাওয়া বন্ধ করছি। কারণ আমার বাবা আমাকে একটা কথা বলেছিলেন যে দেখো মা, তুমি কাউকে মানে ওদেরকে তো তুমি দোষ দিতে পারো না, কারণ ভয়টা এমনই জিনিস, সবাই তো আসলে খেয়ে পরে শান্তিতে বাঁচতে চায়। সো তুমি কেন তাদের ভয়টাকে ইগনোর করবা? সো এই কারণে আমি আস্তে আস্তে একদম নিজেকে অন্তরালে নিয়ে নিয়েছিলাম, এবং কেউ কথা না বলতে চাইলে আমি কখনোই আগ বাড়িয়ে কথা বলতাম না। যারা নিজে থেকে আমার সাথে কথা বলতে চাইতো আমি তাদের সাথেই কথা বলতাম। সেটা পরিবারের মানে শুধুমাত্র পরিবার, ইউনিভার্সিটি, মিডিয়া সকল ক্ষেত্রেই তাই। সো
প্রতিবন্ধকতা যদি বলো সেটা হচ্ছে মানসিকভাবে একা করে দেওয়া একজন আর্টিস্টকে। এবং ধরো একজন আর্টিস্ট যদি মঞ্চে দাঁড়াতে না পারে, সে যদি তার সহশিল্পী যদি তাকে না চেনার ভান করে, অথবা সে কাজ করার পর তাকে যদি বলা হয় যে তুমি কাজ করছো এইটাতে খুশি থাকো, মানে আমার একটা পরিস্থিতির কারণে তো আমার শিল্পী সত্তা অথবা আমার অভিনয়ের মান তো আর কমে যায়নি, তাহলে কেন আপনি আমাকে এভাবে ট্রিট করবেন? সো এই যে মানসিকতাটাই আসলে আমি মনে করি যে আমার জন্য এক সময় খুবই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, কিন্তু একটা পর্যায়ে আমি ব্যাপারটা এমনভাবেই নিয়ে ফেলেছিলাম যে আল্লাহ হয়তোবা চান যে আমি অন্যদিকে কনসেন্ট্রেট করি। তখন আমি থিয়েটারে কনসেন্ট্রেট করেছি। থিয়েটারের মানুষ আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। আমাকে থিয়েটার, আমাকে জার্নালিস্ট, আমাকে আমার শিল্পী বন্ধুরা, কবি, সাহিত্যিক, লেখকরা, ওনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন। কিন্তু মানে আমি যে মেইন স্ট্রিম মিডিয়াতে ছিলাম, তারা একটা কারণেই আমি সেটা বুঝি, সেটা নিয়ে আমার কোনো অভিমান নেই। সো আমি তখন আমার বাবা মাকে সময় দিয়েছি, মেয়েকে সময় দিয়েছি, নিজেকে সময় দিয়েছি, এবং আমার কাছে মনে হয়েছে যে যে কোনোই পরিস্থিতিতে আসলে একটা দরজা বন্ধ হলে বাকি দরজাগুলোর দিকে নজর যায়। সো আমি বাকি নজরগুলো দিয়েছিলাম। আচ্ছা, জুলাই অভ্যুত্থানের আগের নওশাবা, জুলাই অভ্যুত্থানের পরের নওশাবা কি বলছে? যে জুলাইয়ের আগে সে নিজেকে কেমন দেখেছে, জুলাই অভ্যুত্থানের পরে সে নিজেকে কেমন দেখছে? আমি এরকমই ছিলাম। অ্যান্ড এই তৈরি হওয়াটা আসলে আমার বাবা আমাকে তার মৃত্যুর আগেই তৈরি করে দিয়ে গেছেন, যে অতিরিক্ত খুশি হওয়ারও কিছু নাই, অতিরিক্ত দুঃখেও মরে যাওয়ার কিছু নাই। সো বিকজ লাইফ গোজ অন, তোমার যেটা প্রাপ্য তুমি সেটা পাবে, কিন্তু তুমি যদি সৎ থাকো সেটা তুমি এই জীবদ্দশায় তুমি সেটার কর্মফল দেখে যাবে। সো এগুলো অনেক বড় বড় কথা, বাট আমি এগুলো বিশ্বাস করতাম না। আমার বাবার কথা শুনে আমার কাছে মনে হতো আমার বাবা বোধহয় এমনি এমনি বলে। কিন্তু 5ই অগস্ট আমি আসলেই খুবই অবাক হয়েছিলাম, যে আমার কাছে মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি, কারণ উনি যা যা বলেছিলেন তাই হচ্ছিলেন। যে উনি বলছিলেন যে মা, তুমি জাস্ট আল্লাহর উপর ভরসা রাখো, নিজেকে তৈরি রাখো, মানে তুমি তোমার মান বাড়িয়ে ফেলো, তোমাকে কে আটকাবে? মানে পৃথিবী তো আর শুধুমাত্র এতটুকু নয়, শিল্পের তো আরও অনেক মাধ্যম রয়েছে। সো আমি আল্লাহর উপরে বিশ্বাস, প্রকৃতির উপর বিশ্বাস, আমার পিতামাতার প্রতি বিশ্বাস, যেটাই বলো না কেন, এবং আমার নিজের শিল্প সত্তার প্রতি বিশ্বাস আমার এরকমই ছিল। কনফিডেন্সের যে জায়গাটা এখন হয়েছে সেটা হচ্ছে এখন আমাকে তোমরা জিজ্ঞেস করো, এখন আমাকে কেউ জিজ্ঞেস করে যে নওশাবা তুমি কেমন আছো, আগে এই প্রশ্নটা কি আমাকে করতো না, এটা আমাকে ভীষণ ভালো লাগে। শিল্পীরা অনেকেই রাজনীতির দিকে ঘুরেছেন, এগিয়েছেন ইতিমধ্যে। আপনি কি আসলে রাজনৈতিকভাবে এগিয়ে চলার কোনো পরিকল্পনা করেছেন বা কোনো ফিল আছে কিনা? মানুষের কষ্ট দেখলে আমার কষ্ট লাগে, আমার যেটা মনে হয় বলা উচিত আমি সেটা বলি। সেটাতে মানে আমি আবেগী মানুষ, আমি সংবেদনশীল মানুষ, আমি এটাই এইভাবেই থাকতে চাই। এটাতে যদি আমার বোকামিও হয়ে থাকে তো বোকামি হবে, তাতে হয়তো আমি জীবনে অনেক সময় ধরা খাবো, অনেক সময় প্যাদানি খাবো, বাট স্টিল আই ওয়ান্ট টু বি লাইক দিস। আমি জানি না যে সামনে আমার জন্য কি অপেক্ষা করছে, বাট এই মুহূর্তে তুমি যাতে বাসায় যেয়ে মনে রাখতে পারো যে নওশাবা আপু অন্তত একজন ভালো মানুষ ছিলেন, দ্যাটস ইট। আমার আর অত বড় কিছু চাওয়ার নাই। সম্প্রতি কতিপয় অভিনেত্রীর নাম বিভিন্ন খবরে শোনা যাচ্ছে মাদকের সাথে তাদের সম্পৃক্ততা নিয়ে। তো ইন্ডাস্ট্রিতে অনেকেরই মাদকাসক্তির কথা নিয়ে দর্শকের মনে একটু শঙ্কা কাজ করছে। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি বলবো কি, দেখেন, মানে মোটেও নিশ্চয়ই আমি এটাকে ইন্সপায়ার করি না যে মাদকাসক্ত সে কেন, অথবা এটা মানে ইন্সপায়ার করানোর মতো কিছু বিষয় না। বাট এটা নিয়ে আমার একটা মত আছে যে শুধুমাত্র মানে অভিনেত্রীদেরকেই কেন ট্যাগ করা হলো, মানে এই জায়গাটাও আমার একটা প্রশ্ন। অবশ্যই আমি বারবার বলছি, আমি এটা বলছি না যে এটা যদি হয়েও থাকে সেটা নিশ্চয়ই মানে সেটাকে নিশ্চয়ই আমি সাপোর্ট করছি না, কিন্তু এইটাও আমার খুব জানার ইচ্ছে যে মানে আমরা তো অনেকের কথাই জানি যে অনেক অভিনেতা রয়েছেন, ডিরেক্টররা রয়েছেন, শিল্পীরা রয়েছেন, শুধুমাত্র মিডিয়াতে শুধু মেয়েদেরকে নিয়েই কেন এটা হলো, সেটা আমার আমার নিজেরও আপনাদের কাছে জানার ইচ্ছে যে শুধুমাত্র কতিপয় অভিনেত্রীর কথা কেন, মানে সত্যি কথা বলতে পুরো দেশ জুড়েই তো এখন না অনেক দিন ধরেই কিন্তু মাদকের একটা বিশেষ প্রভাব রয়েছে। সো সেইটাকেও কিন্তু
আমার মনে হয় নজরে আনা উচিত, শুধুমাত্রই এই কয়েকজনকে এনে নয়। অনেক ধন্যবাদ আপু, আপনার সাথে তো অনেকক্ষণ আড্ডা দিলাম। আমরা বিদায় নিব, কিন্তু তার আগে 24-এর প্রাপ্তি অপ্রাপ্তি এবং 25-এর প্রত্যাশা, এইটা একটু ছোট্ট করে শুনে আমরা বিদায়টা নিব। আচ্ছা, দেখেন, অপ্রাপ্তির দিকে তো আমি নাই অবশ্যই। একটা বিষয় হচ্ছে যে আমি আমার বাবাকে মানে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানটা দেখাতে পারি নাই, মানে উনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। সো সেইটা আমাকে ভীষণভাবে, আমার কাছে তবুও আমার বিশ্বাস যে উনি দেখতে পান, উনি জানতে পারেন, কারণ ওনার দোয়াই সব সম্ভব হয়েছেন। মা বাবার দোয়া ব্যতীত আসলে কোনো কিছুই হয় না। সো সেটা আমার এক ধরনের আর সামনের বছর আমি তো শুধু ভালো দিকটাই দেখি। আমি চাই ফসলে অনেক, মানে বাংলাদেশের মাঠে মাঠে ফসল হবে, ধান হবে, আমরা পাট হবে, সরিষা হবে, কৃষকরা দারুণভাবে লাভবান হবে, এবং আমরা একেবারে যেটাকে বলে গোয়াল ভরা গরু, ওরকম একটা ছোটবেলায় যেরকম হ্যাঁ, তো এরকম যে পড়তাম অথবা যেরকম ছবি আঁকতাম ওই রকম গ্রাম আমি দেখতে চাই। আমার স্বপ্ন এরকম। আমি গ্রাম খুব ভালোবাসি। আমি চাই যে পাহাড়ে শান্তি থাকবে, আমরা পাহাড়ে ঘুরতে যাব, আমরা আমাদের ওখানে যে জুম চাষ কীভাবে হয় সেটা জানবো, ওখান থেকে আমরা আনারস খাবো। মানে আমি খুবই সিম্পলি একটা সাধারণ জীবন চাই বাংলাদেশে হবে, প্রকৃতির সাথে অ্যাটাচড। হ্যাঁ, এবং সবাই সবার জায়গা মতো থাকবে। কাউকে আমি বলবো না যে তুমি কেন কালো ড্রেস পরছো, আমি তা কাউকে বলবো না তুমি কেন টিপ পরছো, আমি কাউকে বলবো না তুমি কেন মাথায় ঘুমটা দিয়েছো। যে যার মতো শান্তিতে তার মতো করে ধর্ম পালন করে শান্তিতে পেট ভরে খেয়ে এই পৃথিবীতে এবং এই বাংলাদেশে বেঁচে থাকবে। এবং স্বাধীনতার যে আসল ব্যাপারটা, যে স্বাধীনতা মানে হচ্ছে দায়িত্বশীলতাটা, আমরা আরেকটু দায়িত্ববান হব। অনেক ধন্যবাদ আপু, বিদায় নিব, কিন্তু আমি চাই আপনি যদি বিদায়টা নেন দর্শকের কাছ থেকে। আমি বিদায় নেব? বিদায় নিতে তো আমি চাই না। এটাই বলবো যে সবাই ভালো থাকবেন এবং ছোট্ট একটা জীবন, এই ছোট্ট জীবনে আসলে পাশে মানুষটাকে ভালো রাখার সাথে সাথে মহল্লায় কি হচ্ছে, সবাই একটু ভালো আছে কিনা, শুধুমাত্র মানুষের কথা ভাববেন না, একটু চেষ্টা করবেন যদি রাস্তার কুকুর, বিড়াল, গাছপালা সবার দিকে একটু যদি নজর দেওয়া যায়। কারণ আমি মনে করি আপনারাও নিশ্চয়ই সেটাই বিশ্বাস করেন যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন রক্ষাকর্তা হিসেবে এই পৃথিবীটাকে দেখে রাখার জন্য। সো সেই ছোট্ট বোধটা যদি সবার মাঝে চলে আসে তাহলে কিন্তু বাংলাদেশ একটা দারুণ দেশ হিসেবে তৈরি হবে। অলরেডি আমরা সেই পথেই আছি। সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপু। দর্শক, আমাদের আজকের সময়ের গল্পের আড্ডা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন সময়ের।